সবাইকে আমাদের ক্লাইমেট চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আমি মনীষ পাল। আজকে আমাদের অতিথি হিসেবে আমরা একজনকে নিয়ে এসেছি, যিনি কমিউনিটিতে খুব ভালোভাবেই পরিচিত, বিশেষ করে আমাদের এই প্রকৌশল পেশায় আমরা যারা আছি, এই কানাডার অভিবাসী প্রকৌশলীদের মধ্যে। আমাদের অতিথি আজকে ডক্টর আলী হোসেন। ডক্টর আলী হোসেন বনলতা কনস্ট্রাকশন লিমিটেডের একজন কর্ণধার এবং ডক্টর আলী হোসেন পেশায় প্রকৌশলী। ডক্টর আলী হোসেনের আরও পরিচয় আছে, আমরা তার কাছেই শুনবো। তো আমি আজকে আমাদের অতিথিকে স্বাগত জানাতে চাই। ডক্টর আলী হোসেন, স্বাগত জানাচ্ছি আমাদের এই ক্লাইমেট চ্যানেলে। ধন্যবাদ আপনাদেরকে আমাকে ইনভাইট করার জন্য। তো আজকে আমরা একটু জানতে চাই, আমরা শুরুতে যেমন বলেছি তুমি বুয়েটের গ্রাজুয়েট, বুয়েট থেকে এসছো, তারপর বুয়েট থেকে কানাডায়। তো শুরুর দিকটা আমরা একটু জানতে চাই, মানে কবে ঢাকা থেকে কানাডায় আসা হয়েছিল? সো আপনি তো সিনিয়র, আমার জানেন আমি বুয়েটে ইন করেছি, আমরা 93 ব্যাচ ইন্টারমিডিয়েট, আমি পাশ করি 2000 সালের মাঝামাঝি জুন মাসে। তারপর আমি বাংলাদেশে ছিলাম 10 বছর গ্রামীণ ফোনে। তো গ্রামীণ ফোনের যা ব্যাকবোন ইনফ্রাস্ট্রাকচার মানে দ্যাট মিনস টাওয়ার, বিগ টাওয়ার এবং ফাইবার অপটিক নেটওয়ার্ক, ওই প্রজেক্টগুলো আমি ম্যানেজ করতাম। ওইখানে 4000 কিলোমিটার ফাইবার অপটিক কেবল আমি হাইওয়ে, বিসাইড দ্য হাইওয়ে এবং রেলওয়ের পাশে এটা আমি ইনস্টল করেছি, রেলওয়ে প্রজেক্টের ফাইবারগুলো রিপ্লেস করেছি। তারপর 2014 সালের শেষের দিকে আমি সপরিবারে ইমিগ্রেশন নিয়ে কানাডায় চলে আসি। তো এখানে কি একদম ইমিগ্রেন্ট হিসেবে আসা নাকি স্টুডেন্ট হিসেবে? না, আমি একবার ইমিগ্রেন্ট, ফেডারেল স্কিল ওয়ার্কার ক্যাটাগরিতে, স্কিল ওয়ার্কার ক্যাটাগরিতে আমি ইমিগ্রেন্ট হয়ে একবার আসি। তো এখানে আসার পরে কি করা হলো? পড়াশোনায় শুরু হলো? তো আসার পরে মনে হলো যে এখানে এই এনভায়রনমেন্টের সাথে, এই দেশের কালচারের সাথে ম্যাচ করার জন্য আমার আরো কিছু লার্নিং দরকার। তো আমার মনে হচ্ছে যে আর কিছু জানা দরকার, একটু পড়াশোনা করা দরকার। পরে আমি এখানে ভর্তি হলাম রাইটস ইউনিভার্সিটিতে, আমি মাস্টার্স করলাম স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং। তারপর একটা অফার পেলাম ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ, যদি পিএইচডি করার একটা সুযোগ আসলো, আমি সেটাও করলাম। পাশাপাশি আমি পিএইচডির মধ্যে আমি কিছু ডিজাইন এবং কনস্ট্রাকশনের উপরে কিছু কাজ করা শুরু করলাম। আমি পিএইচডি করতে করতে প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং লাইসেন্সটাও পেয়ে গেলাম। তারপর আমি একটা কোম্পানি ওপেন করলাম 2018 সালে। সো এই বনলতা কনস্ট্রাকশন 2018 সালে আমি শুরু করেছে এখানে টরন্টোতে, দুটো ফ্রেন্ড নিয়ে আমি শুরু করেছিলাম। তো আজকে 7 বছর অতিক্রম হয়েছে। তো আমি যেটা জেনেছি যে আমাদের এখানে যে ডেন্টোনিয়া পার্কে শহীদ মিনার করা হয়েছে, এটা আমাদের কমিউনিটির জন্য একটা অনেক বড় কাজ আমি মনে করি। তো এটা তো তোমার সম্পৃক্ততা ছিল, এখানে আসলে তোমার ভূমিকা কি ছিল? আমি তখন একটা কোম্পানির সাথে ইঞ্জিনিয়ার হিসেবে, প্রজেক্ট ম্যানেজার এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে জড়িত ছিলাম। তখন বাংলাদেশি কমিউনিটি এখানে একটা শহীদ মিনার করার জন্য অনেক আগে থেকে চেষ্টা করছিল, এবং যত এখানে বাংলাদেশি কমিউনিটি একটা বিগ কমিউনিটি, তারা সব টাকা ফান্ডের ব্যবস্থা করেছিল, কিন্তু এইটা প্রজেক্টটা ম্যানেজ করার জন্য টেকনিক্যাল বিষয়গুলো দেখার জন্য কেউ ছিল না। পরে আমার কাছে দায়িত্বটা আসে, আমি এটা আশা করি আমি যথাযথ পালন করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন শহীদ মিনার হয়েছে, এটা দাঁড়িয়ে আছে, এবং এটা আমরা সিটি অফ টরন্টো এখানে আমাদেরকে জায়গা দিয়েছে, তারপরে বাংলাদেশি কমিটি টাকা দিয়েছে। বাট এই প্রজেক্টটা আমি একেবারে এক হাতে, মানে একা করেছি। ধরেন আমার প্রথম যে প্রজেক্টের খরচ, মানে ইনস্টলেশন কস্ট যেগুলো আছে, আমার পকেট থেকে টাকা ক্রেডিট কার্ড দিয়ে আমি কিনে তারপরে শুরু করেছি। বাট আমাকে সব টাকা দিয়ে দিয়েছে। তো আর্কিটেকচারাল ব্যাপার তো ছিল এখানে। আর্কিটেকচারাল ব্যাপারটা ছিল হচ্ছে বাংলাদেশি যে প্রজেক্ট শহীদ মিনার, মেইন শহীদ মিনার, ওইটার কনসেপ্টে একটা ডিজাইন ছিল, ছোট করে একটা ডিজাইন ছিল। পরে আমি এখানে একটা লোকাল আর্কিটেক্ট দিয়ে এটাকে আরেকটু বড় করে আরেকটু বেশি জায়গা নিয়ে একটু ইলাবোরেট করেছি। এটা ইনিশিয়ালটা আরো ছোট ছিল। আচ্ছা। তারপরে এখানে আপনি জানেন যে এটা উদ্বোধনী অনুষ্ঠান, ইনিশিয়ালি জন টরি মেয়র ছিল, আমাদের ডলি বেগম ছিল, সবাই সিটি কাউন্সিলর সবাই এসেছিল। আবার এটা শেষ হওয়ার পর আবার উদ্বোধনী নিতে আবার সবাই এসেছে। সো এটা স্টার্ট এন্ড এন্ড, এটা আমি মনে করি এটা ভেরি সাকসেসফুল প্রজেক্ট, এবং এটা আমার জন্য একটা মাইলফলক। এটা দিয়ে আমার কমিউনিটির যারা ইনভলভ, যারা আপনারা আছেন, যারা বিভিন্ন অর্গানাইজেশন করে, সেটা সোশ্যাল অর্গানাইজেশন, কালচারাল অর্গানাইজেশন, আদার্স যে প্রফেশনাল অর্গানাইজেশন আছে,
আসলে সবাই লয়ার থেকে শুরু করে লয়ার, ডাক্তার, রিয়েলটর সব ধরনের পিপলই ওই শহীদ মিনার কমিউনিটিতে ছিল। তো আমি ওটাতে তুমি যেটা বলছো যে যে মানে শহীদ মিনার বাস্তবায়ন কমিটি যেটা ছিল, এখানে কমিটির মানে বিগ কমিটি ছিল, সবাই ছিল এখানে। কিন্তু তোমার কাজটা ছিল টেকনিক্যাল বিষয়টা তুমি দেখাশোনা করেছো, যে মানে এখানে দেখো ডিজাইন এবং ইনস্টলেশন দুটোই আছে, কনস্ট্রাকশন আছে। তুমি ডিজাইনটা কি তুমি করেছো নাকি অন্য কেউ করেছে, তুমি ইনস্টলেশন? না, আমি আর্কিটেকচার তো আরেকজন করেছে, এর মধ্যে যে স্ট্রাকচারাল খুঁটিনাটি সব আমি করেছি। আচ্ছা, ইভেন ওর মধ্যে দেখবেন যে আমরা মার্বেল হোয়াইট স্টোন কিনেছি, এটা আমি ইতালি থেকে অর্ডার দিয়ে আনতে হয়েছে। তো এই সব বিষয়গুলো এবং ইউনিয়নাইজড লেবার দিয়ে কাজ করানো, সিটির সাথে কাজ করা, এটা সবকিছু আমি নিজে করেছি। থ্যাংক ইউ। মানে এটা আমরা আসলে একটা ভালো বিষয় জানলাম। বাংলাদেশে যারা শুনছে তারা দেখছে যে ডক্টর আলী হোসেন এখন বনলতা কনস্ট্রাকশনের উদ্যোক্তা, কর্ণধার। এই আমাদের টরন্টোর ডেন্টোনিয়া পার্কে যে প্রথম যে শহীদ মিনার, সেটার সাথে খুব সরাসরিভাবে সম্পৃক্ত ছিল আলী হোসেন। আমি সেই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাকে এটা আসলে আমাদের কমিউনিটির অবদান। কমিউনিটির লোকজন যদি যারা আছেন, যারা আসলে লিড দেন বিভিন্ন অর্গানাইজেশনে, সবার সাপোর্টে এটা হয়েছে। এটা আমি টেকনিক্যাল বিষয় এবং সেটা খুব ভালো। তো এটা কি কমিউনিটি থেকে তোমাকে পাশে করে দেওয়া হয়েছে নাকি এটা তুমি ভলান্টারি বেসিসে করেছো? না, এটা আসলে বলা যায় ভলান্টারি বেসিসে করেছি। আচ্ছা, তো এখন একটু তোমার এই এখনকার কাজ নিয়ে কথা বলি। আমি যেটা দেখেছি, জেনেছি তুমি এখানে কাস্টম হোম বিল্ড করছো দীর্ঘদিন ধরে। তো এখন কি কমিউনিটিতে অনেকে এরকম কাস্টম বাড়ি বানাচ্ছে? হ্যাঁ, এখনো বানাচ্ছে। আসলে আমাদের এখানে টরন্টো তো বিল্ড আপ সিটি, এখানে আসলে নতুন বাড়ির চাইতে পুরনো বাড়িকে রেনোভেট করা হচ্ছে, আরেকটা ইউনিট বাড়ানো হচ্ছে, টপ আপ করা হচ্ছে, ব্যাকয়ার্ড এক্সটেনশন করা হচ্ছে, গার্ডেন সুইট করা হচ্ছে। মানে গ্রিন ফিল্ডের নতুন বাড়ি না, কিন্তু তুমি বলছো যে এক্সিস্টিং বাড়ি ডেমোলিশ করে আবার নতুন বাড়ি করা হচ্ছে, কাস্টম হাউস। সো যেহেতু আমাদের এখানে অনেকেই বিজনেস আছে, ধরেন কেউ হয়তো শুধু আর্কিটেক্ট, কেউ হয়তো শুধু ইঞ্জিনিয়ার, তারপরে আমি আসলে এখানে বলতে পারেন যে ওয়ান স্টপ সার্ভিস, আমার কাছে সবই আছে। কারণ আমাকে আর্কিটেক্ট আছে, আমি প্রফেশনাল ইঞ্জিনিয়ার, আমার কাছে আমার ডেভেলপমেন্ট লাইসেন্স আছে, ডেভেলপার লাইসেন্স আছে, আমার টেরিয়ান লাইসেন্স আছে। মানে তুমি বিল্ডার হিসেবে, অ্যাজ এ প্রফেশনাল ইঞ্জিনিয়ার হিসেবে আমি শুধু ডিজাইনই করি না, আমি ডিজাইন করি। আমার যেহেতু ফার্ম আছে, আমার সাথে ফুল টাইম আর্কিটেক্ট আছে 5 জন, তারপরে আরো আমার আউটসোর্স আর্কিটেক্ট আছে, ইন্টার্ন আছে। কিন্তু আমার প্রসেসটা জানতে চাই, যদি কেউ আজকে আমাদের এই অনুষ্ঠান দেখে যদি মনে করে যে তোমাকে এনগেজ করবে, তাহলে এই মানে ওভারঅল প্রসেসটা কিরকম? প্রসেসটা হচ্ছে যে এই বাড়ির ডেভেলপমেন্ট রিনোভেশনের সাথে যতগুলো কাজ আছে আমাদের কোম্পানি থেকে আমরা সবই করতে পারি। এখন প্রসেসটা হলো, আপনার যে কোনো কাজ লাগলে আপনি যদি আমাকে নক করেন, আমি তাকে ওইভাবে গাইড পারমিট থেকে শুরু করে একদম পারমিট থেকে শুরু করে ইনিশিয়াল প্রবলেম থেকে শুরু করে পারমিশন বের করা, ডিজাইন ড্রয়িং করা, পারমিশন বের করা, পারমিশনের পরে কনস্ট্রাকশনটা কিভাবে করতে হবে। আপনি যদি নিজেও কনস্ট্রাকশন ম্যানেজমেন্টটা তুমি দেখবে, আমি নিউ হাউস আমি আবার বিল্ডও করতে পারি। আবার আপনি যদি মনে করেন আপনি নিজে বিল্ড করবেন, আমি আপনাকে গাইড করব, জাস্ট টেকনিক্যাল সাপোর্ট দিব, সেটাও করতে পারি। আর ফিল্ডে যদি ধরেন কোয়ালিটি চেক করতে হয়, তাহলে আমি সে অ্যাভেলেবল আছি সেটাও করার জন্য, এবং আমি সেটা করছি। ইটস আ ওয়ান স্টপ সার্ভিস। তুমি সবকিছু ফ্রম একেবারে ইনিশিয়াল স্টেজ থেকে শুরু করে, কনসেপচুয়ালাইজেশন থেকে শুরু করে ইমপ্লিমেন্টেশন একেবারে শেষ পর্যন্ত, মুভ ইন পর্যন্ত। তুমি মানে রিসেন্টলি দেখেন একটা প্রবলেম, আপনার যদি বাড়ি থাকে সবার একটু খেয়াল করবেন, 8-10 বছর আগে বাড়ি হয়েছে, কিন্তু ওই যে ফাইনালি ইন্সপেকশনটা হয় না, আউটসাইড গ্রেডিং ইন্সপেকশন, সিটি এখন ওই ব্যাকলগ ক্লিয়ার করতেছে। আচ্ছা, এখন যেমন ওই প্রবলেমটা, কিন্তু আমি এখন ডেইলি অনেকগুলো প্রবলেম কল পাচ্ছি এগুলো সলভ করার জন্য। নালে সিটি একটা মানে ক্লিয়ারেন্স দিচ্ছে না, ক্লিয়ার হয়নি, একটা পেন্ডিং রয়ে গেছে। আমি সেখানেও সবাইকে হেল্প করছি। আচ্ছা, তো কোনো কমার্শিয়াল প্রজেক্ট করা হয়েছে? হ্যাঁ, কমার্শিয়াল করছি। কি ধরনের কমার্শিয়াল প্রজেক্ট করা হচ্ছে? কমার্শিয়াল যেমন শপিং মল, রেস্টুরেন্ট, সেগুলোর রেনোভেশন পারমিশন, এক্সটেনশন পারমিশন, নিউ পারমিশন। ধরেন কমার্শিয়াল ছিল, এখন এক ধরনের ইউজ ছিল, এখন ডিফারেন্ট আরেকটা ধরনের ইউজ হবে।
যার কমার্শিয়াল ছিল শপিং মল অথবা গ্রোসারি, এখন রেস্টুরেন্ট করবে। আচ্ছা, So, মানে সেটা কমার্শিয়াল। এখন একটু টেকনোলজির দিকে যাই, যে যেন যে আমরা যেমন দেখছি যে এআই সব কিছুতে পরিবর্তন নিয়ে আসছে, তো এই কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বা ডিজাইনে এর পরিবর্তনটা কিভাবে আসছে? তুমি তো একেবারে ইন্ডাস্ট্রির সাথে আছো। গুড কোশ্চেন। এআই আপনাকে হেল্প করবে, ধরেন এই আমাদের ক্ষেত্রে ইনফরমেশন দিয়ে হেল্প করবে। আপনি কুইক একটা ইনফরমেশন আগে গুগলে সার্চ করলে যেমন অনেকে, তো এখন এআই দিয়ে সার্চ করলে সাবজেক্ট স্পেসিফিক ইনফরমেশন আপনাকে সামারি করে দিল। কিন্তু আসলে সিভিলের কাজগুলো এটা রিপ্লেস করার মতো এআই এখনো হয় না। এটা হ্যান্ডস, এটা তো ফিল্ডে কাজ, লেবার দিয়ে কাজ করে। কিন্তু ডিজাইনের ক্ষেত্রে ডিজাইন তো আসলে ডিজাইন তো সাইট স্পেসিফিক। ডিজাইনের কোনো প্রোটোটাইপ না, মডেল নাই যে আপনি এখানে একটা সিমুলেশন রান করতে হয় না। হ্যাঁ, করতে হয়, কিন্তু ধরেন এখানে আপনি একটা টাওয়ার করেছেন 10 তলা, এটা একটা ডিজাইন আপনি ডেভেলপ করেছেন। এখন আরেকটা যদি পাশেই করেন, এটা কিন্তু এটা সেম হবে না। ওইটার দেখা যাবে যে ওইটার মাটির টাইপ ডিফারেন্ট হয়ে গেছে, ওইটার স্ট্রাকচারটা ডিফারেন্ট, ওইটার আর্কিটেকচার প্যাটার্নটা ডিফারেন্ট। কিন্তু টুলস আমরা ইউজ করতে পারি, টুলস কিছু প্লাগইনটা সহজ হয়ে গেছে। ওই যে 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 সফটওয়্যার যেটা ডিজাইন করে সেই সফটওয়্যারটা কিছু এআই এনেবল হয়েছে, সেখানে কিছুটা ইমপ্রুভমেন্ট আসছে, বাট এমন না যে সেটা মানুষের কাজকে রিপ্লেস করতে পারবে না। সেই খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আসলে মেশিন মানুষকে আসলে রিপ্লেস করতে পারবে না, কারণ এটাতে ক্রিয়েটিভিটির ব্যাপার আছে, তাই না? বিশেষ করে আমাদের এই সেক্টরটাকে আর্কিটেকচার থেকে শুরু করে এআই আপনাকে হয়তো ভালো প্রেজেন্টেশন করে দেবে, কিন্তু এআই কিন্তু ভালো আর্কিটেকচারাল ড্রয়িং করে দিতে, স্ট্রাকচারাল ডিজাইন করে দিতে পারবে না। তার এখানে অনেকগুলো প্যারামিটার, ফিজিক্যাল মডেলের চেয়ে হয়তো তোমার 3D মডেল করে দেবে, কিন্তু মানে মূল যে কাজটা, ডিজাইনের কাজটা, এটা আর্কিটেক্টকে করতে হবে, এটা ইঞ্জিনিয়ারদেরকে করতে হবে। এবং সবচেয়ে বড় কাজ যেটা এই ইন্ডাস্ট্রিতে ইমপ্লিমেন্টেশন, প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন। সো সেটা যে কোনো ধরনের প্রজেক্ট হোক, সেটা হতে পারে বিল্ডিং, আমরা সবসময় বিল্ডিং এর কথা চিন্তা করি, কিন্তু বিল্ডিং কিন্তু একমাত্র প্রজেক্ট না। আপনার রোড হতে পারে, ব্রিজ হতে পারে, আদার ইনফ্রাস্ট্রাকচার হতে পারে, ল্যান্ডস্কেপিং হতে পারে, এর কোনোটাই ইমপ্লিমেন্টেশন পার্টে কিন্তু এআই আপনাকে হেল্প করতে পারবে না, হয়তো বা লিটল বিট 5%। তো যেমন তোমাকে দেখে আমি যেটা ভাবছিলাম যে তুমি বুয়েট থেকে পড়াশোনা করে এখানে এসে মাস্টার্স করেছো, আবার গত বছর 2024 সালে তুমি পিএইচডি করেছো। আমি তোমার কনভোকেশনের ছবি দেখেছি। সো আমার কাছে মনে হচ্ছে আসলে এই যে ধৈর্য, ওই যে ধরো পড়াশোনার সাথে লেগে থাকা, এই যে তারপর তুমি এটা তো একটা গবেষণার কাজ, তাই না? এটা তুমি একটা বিষয় নিয়ে গবেষণা করেছো, তারপর পিএইচডি করেছো, আবার গবেষণা থেকে তুমি উদ্যোক্তা হিসেবে কাজ করছো, তুমি অন্য কোনো এমপ্লয়ারের সাথে কাজ করছো না, নিজের এমপ্লয়ার। তো এই ব্যাপারটা নিয়ে তোমার, আমাদের যারা তরুণ, যারা বাংলাদেশে যারা প্রফেশন পেশায় পড়াশোনা করছে, তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? তুমি কি বলো যে ওরা পড়াশোনা করে চাকরি করবে অন্য কারো, নাকি নিজেই উদ্যোক্তা হিসেবে কাজ করবে? এটা বাংলাদেশের না, এখানে বাংলাদেশের হতে পারে এবং দুই জায়গায় একই। আমার মনে হয় যে একটু আসলে সাহস করে বাংলাদেশ থেকেও আমরা যদি ধরেন বুয়েট থেকে পাশ করার পর 4-5 জনে মিলে ছোটখাটো একটা ফার্ম শুরু করে বিজনেস শুরু করতাম, তাহলে সেটা আরো ভালো হতো জব করার চাইতে। যদি আমি বাংলাদেশে ভালো জব করেছি, মানে গ্রামের পরে জব কিন্তু আমি জব করার মধ্যেই আমি সবসময় আমার মাথায় একটা কাজ করতে চাই, অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আমি যদি একটু ডিজাইন না করতে পারি, তাহলে এটা পড়াটা ইউজলেস হয়ে যাচ্ছে। আমার সবসময় মাথায় এটা ছিল। আর এখানে আসার পরে পড়াশোনার ইন্সপাইরেশনটা পেলাম হচ্ছে যে এখানে একটা নতুন কান্ট্রিতে সেট আপ হওয়ার সময় ইনিশিয়ালি অনেকগুলো স্ট্রাগলের মধ্যে যেতে হয় সবারই, ভালো জব পাওয়া, প্রফেশনাল লাইসেন্স চেনার ব্যাপারটাও আছে না, কোন কোম্পানিতে তুমি কাজ করতে চাও, কোন ধরনের ইন্ডাস্ট্রি এখানে আছে। প্রথমে জব পাওয়া যায় না, কিছু অড জব করতে হয়। সো আমার সবসময় মাইন্ডসেট ছিল যে অড জব করার চাইতে আমি যদি একটু পড়াশোনা করি, একটু নলেজ গেইন করি, এখানে একটা ওসাপের বেনিফিট আছে, সুবিধা আছে। আমার ওসাপ মানে তুমি বলছো অন্টারিও যে স্টুডেন্ট বেনিফিট। সো অড জব নিলে করলে আপনি যে ইনকাম করবেন, ওসাপ নিলে
আর্নিংটা সেম হবে, মানি ফ্লোটা যদি বলে তাহলে তো আপনাকে রিটার্ন দিতে হবে একটা পার্সেন্টেজ, কিন্তু at the same time তুমি পড়াশোনার ভ্যালু ইউর ভ্যালুস টু ইউর আমার ওইটাই টার্গেট ছিল যে আমি অড জব না করে আমি পড়াশোনাটাই করি, এটাই একটা অড জব হিসেবে নিই। আচ্ছা, তাতে আমার দুটো বেনিফিট হবে, একটা আমার ডিগ্রি হবে, নলেজ গেইন হবে, এই লোকাল নলেজ, সো সেটা আমি আশা করি। না তাহলে এটা আসলে খুবই একটা ভালো, আমরা শুনলাম যে তুমি এসেই একটা অড জবে না করে তুমি পড়াশোনার দিকে চলে গেছো, এবং অনেকে এটা করছে, এবং এটা এখন তুমি নিজে উদ্যোক্তা হয়েছো, নিজেই এখন মেন্টরশিপ দিচ্ছ যারা তোমার এখানে নতুন ফ্রেশ ইঞ্জিনিয়াররা জয়েন করছে, এটা আসলে খুবই একটা ভালো ব্যাপার। আর আচ্ছা, একটু বুয়েটের স্মৃতিচারণ করি। বুয়েটে তুমি কোন হলে থাকতে? রশিদ হলে ছিলাম। হ্যাঁ, রশিদ হলে ছিল। তো বুয়েটে তোমার সকালে নাস্তা কি ছিল? সকালে রেগুলার পরোটা, ডিম ভাজি, নরমালি যেটা হয়, খুব মজার ছিল। বুয়েটের দিনগুলো কেমন মিস করো তুমি? ডেফিনেটলি ওই টাইমটা তো অনেক মজার ছিল, মিস করি, বাট ইউ নো দ্য নতুন টাইম যখন যে প্রেজেন্ট সিচুয়েশনটাই আসবে। আর তো অনেক ধন্যবাদ, তুমি আমাদের এই অনুষ্ঠানে এসেছো, এবং আমি মনে করি যে আজকে তোমার কাছে আমরা যেটা শুনলাম যে আমাদের অনেকেই আছি, আমরা তো অনেকেই আছি এখানে, তুমি জানো অভিবাসী প্রকৌশলী, আমাদের বিভিন্ন আন্ডারস্ট্যান্ডিং ইঞ্জিনিয়ার্স যারা এখানে আমরা ইংল্যান্ড হয়ে এসছি, তো অনেকেই আমরা এসছি, কিন্তু সবাই অধিকাংশই চাকরি করছে আরেকজনের, কিন্তু তুমি নিজে এখন উদ্যোক্তা, তুমি নিজে এখন এমপ্লয়ার, এবং তোমার আন্ডারে আমি যেটা শুনেছি আর্কিটেক্ট কাজ করছে, ইঞ্জিনিয়ার কাজ করছে, এবং অন্যান্য প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনালরা কাজ করছে। সো এটা খুবই একটা আশাবাদী মাল্টিন্যাশনাল টিম। আমার ইরানি দুজন ইরানি এমপ্লয়ি আছে, নেপালি আছে, বাংলাদেশি আছে, বুয়েটের দুজন ইঞ্জিনিয়ার আছে, সিভিল ইঞ্জিনিয়ার। আমি আরো কিছু প্ল্যান আছে, কিছু মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমি রিক্রুট করব রিসেন্টলি। ভেরি নাইস। তাহলে তোমার এই আমাদের ইন্টারভিউর মাধ্যমে যদি কেউ শুনে, তোমার কাছে হয়তো আসতে পারে। আমার সাথে অপরচুনিটি আছে, কেউ যদি ইন্টার্ন করতে চায়, ইঞ্জিনিয়ার, নিউ ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, সেই অপরচুনিটি আছে। আমি গতবার কোঅপ করলাম একটা। নাইস। তো আমাদের যারা দর্শক শ্রোতা, তারা জানলো যে বনলতা কনস্ট্রাকশনে ইন্টার্নশিপের সুযোগ আছে, এবং আমি মনে করি শুধু যারা বাংলাদেশ থেকে আসে তারা নয়, যারা আমাদের সেকেন্ড জেনারেশন যারা এখান থেকে পড়াশোনা করছে ইউনিভার্সিটিতে, তাদেরও সুযোগ আছে এখানে ইন্টার্নশিপ করার, তাদেরও সুযোগ আছে। সো যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, যারা ওই হিটিং, এইচভ্যাক ডিজাইন করতে পারে, প্লাম্বিং ডিজাইন, তাদেরও সুযোগ আছে, যে আমার এখানে স্কোপ আছে। এইসব নিশ এরিয়াতে যদি কারো কোনো এক্সপার্টাইজ থাকে বা কাজ শিখতে চায়, তারাও আসতে পারে। এত টাফ কিছু না, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার চাইলে এটা রাইট। জি, সো থ্যাংক ইউ আপনাদের ধন্যবাদ আমাকে ডাকার জন্য। এটা আমি আই ফিল প্রাউড যে না রিয়েলি এটা আমাদের জন্য একটা, আমরাও তোমাকে পেয়ে, আসলে তুমি ব্যস্ত মানুষ, তোমাকে আমরা আজকে আমাদের স্টুডিওতে এসে কথা বলছি, এটা আমাদের জন্য একটা ভালো ব্যাপার। আমরা ব্যাপারটা তোমার সাথে যে কনভারসেশন, এটা আমরা উপভোগ করেছি। তো আমরা আমাদের দর্শককে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাই। আমাদের পরবর্তী পর্বে আমরা আবার নতুন অতিথি নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।